শিবপ্রসাদকে সবকিছু বলে দেওয়ায় আয়ুষীকে টার্গেট করে বিজিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী বলরামকে বারবার ফোর্স করে, বারবার বলতে থাকে, সত্যি করে বলুন, আপনি তো আপনার বন্ধু পিছু পিছু গিয়েছিলেন, ও কি আয়ুষীকে কিছু বলেছিল? তখনই দেখা যাবে পরশুরাম বলে, আচ্ছা, আয়ুষীকে নিয়ে তুমি এতটা কেন ভাবছো? আমি কেনই বা আয়ুষীকে কিছু বলবো? আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, তাই না? আমি আয়ুষীকে কি বলতে যাবো? তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি তো বারবার বলছি যে আমি কিচ্ছু বলিনি, তারপরেও কেন কেন অযথা এই জিনিস নিয়ে এতটা বিতর্ক করা হচ্ছে? এটাই তো বুঝতে পারছি না। এ কথা শুনে দেখা যাবে তটিনী অবাক হয়ে যায়। এরপরে পরশুরাম খিচুড়ি ও ইলিশ মাছ আনতে গেলে তখনই তটিনী বলে, আমার মনে হচ্ছে কোনো একটা গড়বড় অবশ্যই আছে, কিন্তু কিন্তু ওনারা আমাকে কিছুতেই বলতে চাচ্ছে না, ওনারা আমার থেকে লুকিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস কিছু একটা ঘটেছে, কিন্তু কি কি সেটা সেটা আমাকে জানতে হবে, আমাকে আয়েশির সঙ্গে কথা বলতে হবে। এরপরে দেখা যাবে বলরাম মনে মনে বলতে থাকে, আমি আমি সত্যিই বুঝতে পারছি না যে তটিনী বৌদি কেনই বা পরশুরামকে এতটা অবিশ্বাস করছে। ও তো জানে যে ওর হাজবেন্ড কখনো কাউকে এভাবে ভয় দেখাবে না, ও তো জানে যে ওর হাজবেন্ড সবসময় লয়াল। এদিকে এদিকে দেখা যাবে আয়ুষী বিছানায় শুয়ে শুয়ে কান্না করলে সবাই মিলে আয়ুষীকে বলতে থাকে, কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাদের। তোর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের বলতে পারিস, কেউ কি তোকে কিচ্ছু বলেছে? তখনই আয়ুষী মাথা নাড়িয়ে না করে দেয়। এরপরে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তোর কোনো সমস্যা হলে আমাদের বল, এভাবে এভাবে অযথা কান্না করে কেন সময় নষ্ট করছিস? আমার মনে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে যেটা তুই আমাদের সামনে বলতে পারছিস না, আমাদের সামনে বলতে তোর তোর এখন হেজিটেট বোধ হচ্ছে। তখনই প্রার্থনা বলে, একবার শুধু বল, দেখ কি করি। এদিকে দেখা যাবে মহিতোষ মজুমদার নিজের ক্যাবিনে বসে বসে কিছু একটা ফাইল লিখছে। ঠিক তখনই পরশুরাম এসে বলতে থাকে, আসতে পারি? এই কথা শুনে মহিতোষ মজুমদার অবাক হয়ে যায় আর বলতে থাকে, পরশুরাম তুমি? তখনই পরশুরাম বলে, কেন, এখানে কি আমার আসা নিষেধ? তখন এই কথা শুনে মহিতোষ মজুমদার বলে, কই না তো, আমি কি বলেছি তোমার আসা নিষেধ? তুমি তো এখানে আসবে, অবশ্যই আসবে, এটা তো তোমারও ডিপার্টমেন্ট, তাই না? তখনই পরশুরাম বলে, সেটাই সেটাই আমি ভাবছিলাম যে এখানে আমার আসাটা এখন নিষেধ হয়ে গেল কিনা। বলা তো আর যায় না, নিষেধ তো হতে পারে, তাই না? তখনই মহিতোষ মজুমদার চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। এরপরে পরশুরাম বলে, স্যার, আপনি আপনি খুব বাজেভাবে ফেঁসে গেছেন। আপনি জানেন না যে আপনি কিভাবে অতলে তলিয়ে যাচ্ছেন। আপনাকে আপনাকে কি কি রকম একটা পরিস্থিতিতে ফেলানো হবে, আপনি যে কি পরিস্থিতিতে পড়বেন আপনি নিজেও জানেন না। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় মহিতোষ মজুমদার। মহিতোষ মজুমদার বলে, এসব কি বলছো তুমি? আমি কি করেছি? আমি তো আবার কোনো কিছু করিনি। তুমি আমাকে কেন দোষারোপ করছো? আমাকে আমাকে প্লিজ ছেড়ে দাও। আর আমি জানি সৌরভ যদি কোনো দোষ করে থাকে আমি নিজ হাতে সৌরভকে শাস্তি দেব। তুমি শুধু আমাকে বলো সৌরভ কোনো দোষ করেছে কিনা। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, আমি আমি ইনভেস্টিগেশন অবশ্যই করব, কিন্তু সেখানে সেখানে আপনি থাকবেন না, কারণ আপনি আপনি ওই কর্ণ চ্যাটার্জির সঙ্গে হাত মিলিয়েছেন। আপনি কর্ণ চ্যাটার্জির সঙ্গে হাত মিলিয়ে আমাকে আমাকে মারতে চেয়েছেন, আমাকে মারার জন্য পুরোপুরিভাবে হেল্প করেছেন। আমি আমি প্ল্যানটা অবশ্যই সাজিয়েছি, কিন্তু সেই প্ল্যানে বিন্দুমাত্র ছিটেফোঁটাও আপনার নেই, কারণ আপনার থাকতে পারে না। একটা সময় আমি আপনাকে অনেকটা শ্রদ্ধা করতাম। তখনই মহিতোষ মজুমদার বলে, তুমি যে কথাগুলো বলছো সেগুলোর মানে জানো? আমি চাইলেই তোমাকে শোকজ করতে পারি, তোমাকে আমি সবার সামনে আনতে পারি, সবার সামনে তোমাকে আমি শোকজ করে দিতে পারি। তখন কি হবে তোমার কোনো ধারণা আছে? এ কথা শুনে পরশুরাম বলে, আপনার আপনার যা ইচ্ছে, আপনি যা করতে চাচ্ছেন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই বলে যখনই চলে যাবে তখনই কর্ণ চ্যাটার্জি সামনে দাঁড়ায় আর বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? তখনই পরশুরাম বলে, আমি এখানে কেন এসেছি সেটা মহিতোষ মজুমদার খুব ভালো করেই জানে। কালকে কালকে আমি একজন আই উইটনেসকে কোর্টে তুলছি, দেখছি দেখছি এরপরে আপনারা কি করে পার পেয়ে যান। এরপরে দেখা যাবে পরশুরাম চলে গেলে তখনই মহিতোষ মজুমদার বলে, আপনার কারণে আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি, আমি আপনাদের ছাড়বো না। যদি আমার নামটা কালকে উঠে আসে, সত্যি বলছি, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। আপনাকে আমি বুঝিয়ে নেব যে আপনার কারণে আমার এতদিনের সার্ভিস সার্ভিস নষ্ট হয়ে যাবে, আমার এতদিনের কষ্ট সমস্ত কিছু বৃথা যাবে, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে কর্ণ চ্যাটার্জি ফোন করে সৌরভকে আর বলতে থাকে, সৌরভ, তুমি
তুমি আমার বাংলোতে চলে যাও। আমার বাংলোতে ডায়মন্ডের সামনে আমার বাংলো আছে, ওখানে গিয়ে থেকে যাও। আর যাতে করে কেউ কোনোভাবে টের না পায়, কাকপক্ষীতেও যেন বুঝতে না পারে যে তুমি কোথায়। আর ওই পরশুরাম তো দূরের কথা। এদিকে দেখা যাবে আড়াল থেকে সমস্ত কিছু শুনে নেয় পরশুরাম। আর ওইদিকে মহিতোষ মজুমদার বলে, আপনি আপনি নিশ্চিত ওখানে থাকলে পরশুরাম ওকে খুঁজে পাবে না? তখনই দেখা যাবে এদিকে এদিকে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি খুব কাঁচা খেলা খেলছো মিস্টার কর্ণ চ্যাটার্জি। তুমি জানো না যে তুমি কার সঙ্গে যুদ্ধে নেমেছো। এরপরে দেখা যাবে পরশুরাম বেরিয়ে এলে তখনই পরশুরামকে রিকশা থেকে একটি মহিলা ডাকতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম। এরপরে দেখা যাবে পরশুরাম ঘুরে তাকালেই দেখতে পায় ঘোমটা পরে একটি মেয়ে বারবার জামাইবাবু জামাইবাবু করে ডাকছে। ঠিক তখনই পরশুরাম বলে, কে আপনি, এভাবে আমাকে ডাকছেন? তখনই আয়ুষী বলে, জামাইবাবু আমি আয়ুষী। এরপরে এরপরে পরশুরামের পায়ে প্রণাম করে বলতে থাকে, আমি তোমার কাছে অনেক ঋণী, আমি তোমার কাছে অনেক অনেক অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। আমার আমার কোনো উপায় ছিল না, আমি কোনো উপায় খুঁজে না পেয়ে তোমার সঙ্গে এরকম ছল করেছি। তখনই পরশুরাম বলে, তাই তুমি তোমার জামাইবাবুকে এভাবে এভাবে বাড়ির বাইরে বের করে আনবে যাতে করে তাকে মেরে ফেলা যায়? এরকম করে ছল করবে? তখন এ কথা শুনে আয়ুষী বলে, আমার ভুল হয়ে গেছে, আসলে আমার হাত পা বাঁধা। আসলে ঘটনাটা হয়েছে এখান থেকে আমি তোমাকে সবটা বলছি। আমাকে বাবাকে একটা পাঁচতারা হোটেলে রাখা হয়। সেখানে বিজিতের সঙ্গে বাবার একটি মিটিং ছিল। সেখানে যাওয়ার পরে দেখা যায় বিজিত বাবাকে দিয়ে ফোন করে বলিয়ে দেয় যে ড্যাড আর আগামী 5 দিন বাড়িতে ফিরতে পারবে না। এরপরে আমাকে ফোন করে বলে ড্যাডকে নাকি ও গুম করে দিয়েছে, ড্যাডের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি যদি ওর কথা মতো না চলি তবে ও ড্যাডকে মেরে ফেলবে, ও ড্যাডকে মেরে লাশ পাঠিয়ে দেবে। তাই তো আমি ভয়ে এই কাজটা করেছি। জামাইবাবু আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন এই কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় পরশুরাম। আড়াল থেকে সমস্ত কিছু শুনতে থাকে ডোডো। ডোডো আয়ুষীকে ফলো করতে থাকে। তখনই এটা দেখে ফেলে পরশুরাম আর বলতে থাকে, কে ওখানে? এরপরে ডোডোকে ধাওয়া করে পরশুরাম আর বলতে থাকে, এত বড় সাহস তোর কি করে হয়, তুই এখানে এখানে আমাদের আড়ি পাচ্ছিস? তখনই দেখা যাবে ডোডো দৌড়তে থাকলে সঙ্গে আয়ুষীও দৌড়তে থাকে আর সঙ্গে থাকে পরশুরাম। এরপরে দেখা যাবে পরশুরাম কোনোভাবে ডোডোকে ধরতে পারে না। তখনই দেখা যাবে পরশুরাম সেখানে দাঁড়িয়ে বলতে থাকে, আয়ুষী তুমি যে এখানে এসেছো, এটা তোমার উপরে নজর রাখা হচ্ছিল। আর এটা জেনে গেছে ওই ডোডো। ডোডো অবশ্যই অবশ্যই বিজিতের লোক, বিজিত সবটাই জানবে। তখন এ কথা শুনে আয়ুষী অবাক হয়ে যায়। আয়ুষী বলে, আমার তো প্রচন্ড ভয় লাগছে, আমার মনে হচ্ছে বিজিত কোনোভাবে যদি সত্যিটা জেনে যায় তবে তো আমাকে শেষ করে দেবে আর আমার ড্যাডকেও শেষ করবে, যেটা আমি মেনে নিতে পারবো না। তখনই পরশুরামকে আয়ুষী বলে, তুমি আমাকে কথা দাও, তুমি আমার ড্যাডকে বাঁচিয়ে নেবে, আমার ড্যাড অনেক বিপদের মুখে আছে, তুমি প্লিজ ড্যাডকে বাঁচাও। তখনই পরশুরাম আয়ুষীর মাথায় হাত দিয়ে বলতে থাকে, চিন্তা করো না আয়ুষী, আমি অবশ্যই তোমার ড্যাডকে বাঁচাবো আর তোমাদেরকেও নিরাপদে রক্ষা করব। তখন এ কথা শুনে আয়ুষী বলে, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আমাকে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমার এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কিন্তু কিন্তু এই ক্ষমাটা আমাকে তুমি করতেই পারো। এরপরে দেখা যাবে পরশুরাম চলে গেলে তখনই বিজিত আয়ুষীকে ফোন করে আর বলতে থাকে, এভাবে এভাবে আড়ালে সবার চোখের আড়ালে এসে তুমি পরশুরামের সঙ্গে দেখা করছো? কি ভেবেছো তোমাকে আমি ধরতে পারবো না? অবশ্যই ধরতে পারবো। তুমি তো পরশুরামকে সমস্ত কিছু বলেছো। হ্যাঁ, চোখের জলে পরশুরামের মন গলিয়ে নিয়েছো। এটা এটা একটা ভালো কাজ করেছো। এখন তুমি এই চোখের জলে এই মন জয় করার পরেই তুমি কাজগুলো করবে। আর তা না হলে তো বুঝতেই পারছো তোমার ড্যাডির কি হবে। এই বলেই ফোনটা কেটে দেয় বিজিত। এদিকে দেখা যাবে ভূমিকা তটিনীর কাছে আসে আর বলতে থাকে, তটিনী আমি তোর কাছে গোটা মুখার্জি পরিবারের হয়ে ক্ষমা চাইতে এসেছি। আমি তোর কাছে গোটা মুখার্জি পরিবারের হয়ে কথা বলতে এসেছি। তখন এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব বৌমনি? তুমি গোটা মুখার্জি পরিবারের হয়ে আমার সঙ্গে কথা বলতে এসেছো মানে? কেন, কি হয়েছে, কোনো সমস্যা? তখনই ভূমিকা বলে, না, কোনো সমস্যা না। তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির মেয়ে আরাধ্যা আয়ুষী ওরা সুখে নেই। আরাধ্যাকে কর্ণ চ্যাটার্জি বাড়ি থেকে বের করে দিয়েছে আর আয়ুষী ওর জীবনটা তো একদম শেষ হয়ে গেছে। তাই তুমি যদি কিছু করতে তবে অবশ্যই ওরা নিজেদের পথ খুঁজে পেত। আরাধ্যাও তো ভেঙে পড়েছে। মেয়েটা কাবিরকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু কাবির ওর ড্যাডের কথা শুনে এইসব কিছু করতে বাধ্য হয়েছে। ও ড্যাডের কথা না রেখে পারেনি। তখন দেখা যাবে এ কথা শুনে
তটিনী বলে, আমি বুঝতে পারছি না তোমরা কেন আমাকে দায়ী করছো। তখনই চিপর্ণা বলতে থাকে, অবশ্যই তোমাকেই দায়ী করব, কারণ কারণ এই সব কিছুর পেছনে তুমিই দায়ী, একমাত্র তুমিই দায়ী, কারণ তোমার কারণেই এত সবকিছু হচ্ছে। তুমি যদি সেদিন কাবিরকে জেলে না পাঠাতে, তুমি যদি ওদের পিছনে এভাবে লেগে না থাকতে, তবে অবশ্যই আমার মেয়েগুলোর জীবনটা এত সুন্দর হয়ে যেত। তুমি আর তোমার হাজবেন্ড দুজনে মিলে আমার মেয়েদের জীবন একদম নরক করে তুলেছো। তখনই প্রাচী বলে, প্লিজ তোমরা এখানে যে কথা বলতে এসেছো সে কথাগুলোই বলো, এখানে জাস্ট করে কোনো কথা বলো না, এখানে কোনোভাবে পিঞ্চ করো না, এখানে কথা বলার কোনো কারণ নেই। তখন এ কথা শুনে দেখা যাবে চিপর্ণা তটিনীকে বলতে থাকে, অবশ্যই কারণ আছে। আর বাবেন, তুই বুঝতে পারছিস না, ওদের কারণে আমার আমার মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ওরা দুজনে যদি আমার মেয়েকে না এভাবে পিঞ্চ করতো, তবে অবশ্যই আমার মেয়েদের জীবন একদম সুন্দর হয়ে যেত। ওদের কারণে আমার আরাধিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আরাধিয়া আমাদের বাড়িতে এসে পড়ে আছে। আর আয়ুষী, ওর কথা নাহি বা বললাম, ও তো অনেক সুন্দর জীবনযাপন করতে পারতো, শুধু ওদের কারণে এমনটা হলো, তাই না? তখনই প্রাচী বলে, তোমরা প্লিজ চুপ করো, তোমরা যদি এভাবে কথা বলবে, তবে এখানে এসে এভাবে এভাবে বৌমনিকে নিয়ে এসে ফোর্স করানোর কি আছে, কি কি ছিল বলো তো? তখনই প্রার্থনা বলে, আচ্ছা, তোমরা যে এভাবে কথাগুলো বলছো সেগুলোর কি কোনো ভিত্তি আছে? আসলে আসলেই তো ছর্দি ভাই আর ওর স্বামী দুজনে মিলেই তো এসব কিছু করেছে, তাই না? তখনই দেখা যাবে তটিনী প্রার্থনাকে বলে, শোন প্রার্থনা, আমি যদি চাইতাম তোকে এক্ষুনি দুটো ঠাস ঠাস করে থাপ্পড় মারতে পারতাম, কিন্তু কিন্তু আমি সেরকম কিছু করলাম না, কারণ আমি এখানে ভদ্রতা বজায় রাখতে চেয়েছিলাম। আমি চাইলেই তোদেরকে এক্ষুনি ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারতাম। তখনই চিপর্ণা বলে, তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারতে, কিন্তু কিন্তু তুমি আমাদের করুণা করে এখান থেকে বের করছো না, তাই তো? তখন এ কথা শুনে দেখা যাবে ভূমিকা বলতে থাকে, প্লিজ বাবিন, ওদেরকে সবাইকে বলো চুপ থাকতে, এভাবে কেন ব্যাপারটা কমপ্লিকেটেড করে তুলছে, এটাই তো বুঝতে পারছি না। আমি সত্যি বুঝতে পারছি না যে এসব কি হচ্ছে। তোমরা সবাই নিজেদের মধ্যে কেন অযথা ঝামেলা পাকাচ্ছ? অযথা ঝামেলা করে কি হবে বলো? এভাবে অযথা ঝামেলা করো না। তখনই তটিনী বলে, আমি আমি জানি যে ওরা ওরা নিজেদের মধ্যে ঝামেলা পাকাতে পছন্দ করে বৌমনি, তাই ওরা ওরা নিজেরা নিজেরা এভাবে কথাগুলো বলছে। কাকিমুনি, তুমি যে কথাগুলো বলছো এগুলোর যে কোনো ভিত্তি হয় না, এটা কি তুমি জানো? তখন এ কথা শুনে দেখা যাবে ভূমিকা বলতে থাকে, তোমরা প্লিজ এখানে এরকম করে আজে বাজে কথা বলে সময় নষ্ট করো না, আমার কথাগুলো বুঝতে দাও, আমার কথাগুলো শুনতে দাও, আমি কি বলছি সেগুলো শোনো তোমরা। তখনই তটিনী বলে, আমি 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 বুঝতে পারছি না যে তোমরা এখানে কি চাইতে এসেছো। তোমরা যদি সত্যি সত্যি কোনো হেল্প চাইতে আসতে, তবে এভাবে আমার সঙ্গে ঝগড়া করতে না। আর যদি তোমরা সত্যি ঝগড়া করতে এসে থাকো, তবে প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, আমি চাইবো তোমরা এখানে না থাকো। এরপরে দেখা যাবে ভূমিকা বলতে থাকে, প্লিজ তটিনী, একটু বোঝার চেষ্টা করো। আমরা আমরা চাই যে আমাদের পরিবারটা হাসি খুশি, আমাদের পরিবারটা আগের মতো মিলেমিশে থাকুক। আমরা চাই না আমাদের পরিবারে কেউ এভাবে এভাবে গুমড়ে গুমড়ে মরি। আয়ুষিটা সবসময় শুধু কান্না করছে। এরপরে দেখা যাবে তখনই পরশুরাম এসে বলতে থাকে, আপনাদের বাড়ির মেয়ের কোনো কিছু করার কোনো সাধ্য নেই, ও এখন কোনো কিছু করতে পারবে না। এখন কাল সকালে আগে কোর্টে কেসটা উঠবে, পরশুরাম মানে শিবপ্রসাদ গাঙ্গুলি হত্যা মামলার কেসটা উঠবে। শিবপ্রসাদ গাঙ্গুলি হত্যা মামলার কেসটা সম্পূর্ণ হওয়ার পরেই আমরা সমস্ত কিছু ডিসিশন নেব, এর আগে নয়। তখনই ভূমিকা তটিনীর কাছে হাত জোড় করলে তখনই পরশুরাম বলে, আপনি আপনি জানে আমি জানি যে আপনি হাত জোড় করলে তটিনী ফেরাতে পারবে না, কিন্তু এটাও ফ্যাক্ট যে এখানে এখানে হাত জোড় করে কোনো লাভ হবে না, কারণ কারণ এই যে অন্যায়টা হয়েছে আমার সঙ্গে, সে অন্যায়ের বিচার তো আমি অবশ্যই করব। সে অন্যায়ের বিচারটা আমার চাই। আমি আমি কোনোভাবে কাউকে ছাড়তে পারবো না। আমার আমার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার তো অবশ্যই হতেই হবে। এরপরে দেখা যাবে ভূমিকা বলে, আমি বুঝতে পারছি যে তুমি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু একটা সত্য কথা কি জানো, তুমি কষ্ট পেলেও আমি আমি বুঝতে পারছি না যে আমাদের পরিবারটা ভেঙে যাবে, তাই তুমি প্লিজ কিছু একটা করো। এরপরে দেখা যাবে চিপর্ণা বলে, ওরা ওরা কি কারো সংসার ভাঙা নিয়ে ভাবে? আমাদের পরিবারটা যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ওরা যদি জানতো, ওরা যদি ভাবতো, তবে অবশ্যই সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যেত। এরপরে দেখা যাবে এদিকে বিজিত আয়ুষীকে ফোন করে বলতে থাকে, তোমার ড্যাডের নিঃশ্বাস এতক্ষণ চলছিল, আমার মনে হচ্ছে এখন ওনার নিঃশ্বাসটা বন্ধ করে দেওয়াটাই বেটার হবে, কারণ তুমি তো কোনোভাবে আমার কথাগুলো শুনছো না। আমার কথাগুলো না শুনলে তোমার ড্যাডকে এখানে এখানে মেরে একদম পুঁতে দেবো, বুঝতে পেরে